আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, ভারতবর্ষ এতদিন নেভার ফার্স্ট নীতিতে চলতো, সেই নীতির এখন কিছু বদল হচ্ছে। ভারতবর্ষ 2004-এর শিক্ষা ভুলে গিয়েও বিএনপির ঝুড়িতে কিন্তু ডিম রেখেছিল। আপনারাই সাক্ষী আছেন। আমাদের বেগম জিয়া মারা যাওয়ার পর তারেক জিয়াকে শোক জানাতে জয়শঙ্করজি কোনো দূত না পাঠিয়ে নিজে গেছিলেন, এবং সেই সময়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে টুইট করেছিলেন এবং শোক বার্তা জানিয়েছিলেন, বার্তা পাঠিয়েছিলেন। তার সঙ্গে তাকে ভারতবর্ষে আসার আমন্ত্রণও জানিয়েছিলেন। এমনও ঠিকঠাক হয়েছিল তারেক রহমানের ভারত যাত্রা দিয়েই প্রথম তার বিদেশ সফর শুরু হবে, কিন্তু আলটিমেটলি তার কোনো এখনো পর্যন্ত সিদ্ধান্ত হলো না। আমাদের দেশে খলিলুর রহমান ঘুরে গেছেন কবে? তারপর থেকে ভারতবর্ষকে একটা কথা বলতে বলে দেখেছেন, ভারতবর্ষ কিন্তু বলেনি। দ্বিতীয় হচ্ছে, খলিলুর রহমানকে ডেকে পাঠানো হয়েছিল। খলিলুর রহমান বলেছেন আমি একটু ব্যস্ত আছি। তার মধ্যে ভারত আর চাপাচাপি করেনি, কারণ ইলেকশন রয়েছে, মোদিজিও ব্যস্ত, সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, অমিত শাহ তো এইখানেই পড়ে রয়েছেন, রাজনাথ সিংহ দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন। এখন একা জয়শঙ্করজি সব দিক সামলাতে পারবেন না বলে এখন কেউ কাউকে আর দেখা করার জন্য ডাকছেও না, সময়ও দিচ্ছে না। এই ইলেকশনটা 29 তারিখ মিটে যাবে, 4 তারিখ ফল প্রকাশ হয়ে যাবে, 7-8 তারিখের মধ্যে সরকার গঠন এবং মন্ত্রিসভার শপথ গ্রহণ সব কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে বিলটা যেটা আসছে, গুড নেভার ফার্স্ট যে নীতি আসছে, সেই নীতিটা অ্যাপ্লাই করা হবে। এখনো যদি ফর্মালি মানে নীতিটা প্রণয়ন হয়নি, কিন্তু এখনই কিন্তু আপনাদের ওই বাংলাদেশে চাল ডাল রপ্তানির ক্ষেত্রে কিন্তু অনেক বিধিনিষেধ আরোপ করে দেওয়া হয়েছে। আমি তো এই দেশে আমি জানি না, আপনারা জানাতে পারবেন আমাকে যে ইদানিং ভারতবর্ষ থেকে কত চাল ডাল তেল নুন কত গেছে। আমি তো জানি না, আপনারা নিশ্চয়ই জানবেন। যদি আমাকে একটু কমেন্টে জানান, তাহলে আমি একটুখানি মানে আমার একটু জ্ঞানটা বাড়বে। আমি আপনাদের কাছ থেকে এটা জানতে চাইছি যে কতটা চাল ডাল আপনারা পেয়েছেন, আর কতটা তেল আপনারা পেয়েছেন, আবার কবে তেল পাবেন। এদিকে আদানির তো 3 নম্বর প্ল্যান্টটা 800 মেগাওয়াটের প্ল্যান্টটা বসে গেছে বলে একটা কারণ দেখানো হয়েছে। যদিও আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম, 2 দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে তারা ওই নতুন বন্ধ করে দিয়ে বন্ধটা করেছে, কারণ ন্যাশনাল গ্রিডে যখন লাইনটা ঢোকানো হচ্ছে তখন তো চালু লাইনে ঢোকানো যাবে না, সে তো কয়েক হাজার ভোল্টের লাইন। তাই এটাকে অফ করে দিয়ে, চুল্লিটাকে অফ করে দিয়ে 3 নম্বর চুল্লির এটা লাগানো হচ্ছে। এটা হচ্ছে 800 মেগাওয়াটের, আর দুটো আছে 400, 400, 800 মেগাওয়াটের। তাহলে আর 400, 400, 800 আর এদিকে 800, 1600 মেগাওয়াটের এই টোটাল 3টে প্ল্যান্টের ক্ষমতা, উৎপাদন ক্ষমতা। তার মধ্যে একটা প্ল্যান্ট যদি বসে যায়, এখন তো বাংলাদেশে এখন তো দিনের বেলাও তারা দেখছে বোধহয়, এমন যে অবস্থা। আমি জানি সকলের ভিউজ কমে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা মোবাইল চার্জ দিতে পারছেন না, কারেন্টই থাকছে না। তারপরেতে আপনাদের দেশে যে তেলের সংকট, সেই তেলের সংকট মোকাবিলা আপনারা করতে পারছেন না। বিদ্যুৎ উৎপন্ন নিজেরাও করতে পারছেন না,
একটা তৈল শোধনাগার ছিল পায়রা বোধহয়, বেটি খোলে আমার জানাবেন। পায়রা তৈল শোধনাগার, সেটা ক্রুড তেলের অভাবে ফালতু চালিয়ে রাখার কোনো দরকার নেই বলে ওটাকে বন্ধ করে দিয়েছে। কালকে একটা ফটো কার্ড দেখলাম, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটাও নাকি বন্ধ হয়ে গিয়েছে। সত্যি মিথ্যে আমি জানি না, আমি একটা ফটো কার্ড দেখলাম। তো এই যে যখন অবস্থা, তখন না আছে খাদ্যপণ্য, না আছে বিদ্যুৎ, না আছে আপনার যানবাহন চলাচলের জন্য পর্যাপ্ত তেল, তাহলে কোন জায়গায় গিয়ে পৌঁছাতে তারেক রহমান? যদিও আপনাদের দেশে ইতি উতি খবর টবর রটিয়ে দেওয়া হচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারটা আবার পুনরায় স্থাপন করার জন্য ভারত নাকি আগ্রহী, তারেক রহমান কি রাজি হবে, এরকম একটা খবর করা হচ্ছে, চারদিকে রটানো হচ্ছে। কিন্তু খবরটা সর্বৈব, আমি ভুল বলবো না, বিভ্রান্তিকর। কারণ ভারত একবার সুযোগ দিয়েছিল, দ্বিতীয়বার সুযোগ দিয়ে, প্রথমবার তো ঝাড়কে সুযোগ দিয়ে, দ্বিতীয়বার মোদিজি সুযোগ দেন। নওয়াজ শরীফের নাতনির বিয়েতে গিয়েও তাই কিন্তু সুযোগ দিয়েছিলেন। তারপর কি করলো? কার্গিলে চড়ে বসলো, আর সুযোগ দেবে না। তেমন দ্বিতীয়বার সুযোগ কিন্তু তারেক রহমানকে দিয়েছিল, আর ভারতবর্ষ সুযোগ দেবে না। ভারতবর্ষের সরকার আসবে, সরকার চলে যাবে, কিন্তু নীতি যা থাকবে সেই নীতিটা কিন্তু একই থাকবে। যেমন ইন্দিরা গান্ধীর সময় যে নীতি ছিল, ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা সখ্যতার নীতি ছিল, সেই নীতিটা অনেক সরকার এসছে, ইউপিএ থেকে, কংগ্রেস থেকে, এনডিএ, তারপর এখন বিজেপি, যদি বিজেপি এনডিএর মধ্যেই আছে, আরো শরিক দল রয়েছে। তবে এবারে যে ভোট হয়েছে তাতে মনে করা হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতায়, মানে দ্বিতীয় ফেজে যদি, মানে প্রথম ফেজের মতো যদি ভোট দ্বিতীয় ফেজে হয়, তাহলে বিজেপি হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে বসে যাবে। সেক্ষেত্রে শক্তি আরো বাড়বে, রাজ্যসভার শক্তি আরো বাড়বে, ফলে যে কোনো বিল, যে কোনো জিনিস ফটাফট তারা স্যাংশন করে নিতে পারবে, আর কোনো রকম আপত্তি থাকবে না, কেউ আপত্তি তুলতে পারবে না, বিরোধী দল বলে আর কেউ থাকবেই না, নিশ্চিন্ন হয়ে যাবে। আমি বিধানসভার ক্ষেত্রে বলছি, এই ধারাটা যদি ধরে রাখতে পারে 29-এর লোকসভায়, এর বিধানসভার যে ধারাটা, এই ধারা যদি 29-এর লোকসভায় ধরে রাখতে পারে বিজেপি, আর যে উন্নয়নের কার্ড বিজেপি খেলছে সেটা যদি সত্যিই বাস্তবায়ন হয়, তাহলে 29-এ কিন্তু ওই ডিপ স্টেট যাই করে থাকুন না কেন, 2024 সালে ক্ষমতা গিয়ে মানে আসন কিছুটা কমেছিল, এবারে ডিপ স্টেটের ক্ষমতা, বাপের ক্ষমতা হবে না, এবারে ডিপ স্টেট এসে এখানে কিছু করতে পারবে, খেলার চেষ্টা করবে, আমি জানি খেলার চেষ্টা করবে, কিন্তু কিছু করতে পারবে না। আর সেক্ষেত্রে যদি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা কেন্দ্রে 2029 সালে পেয়ে যায়, তাহলে দেশের চিত্রই বদলে যাবে। আপাতত বাংলাদেশের চিত্র বদলাবে যদি বিজেপি বাংলায় ক্ষমতায় চলে আসে, তবে আসার সম্ভাবনা প্রবল। প্রথম দফার ভোটেই সেটা কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার ভোট হতে আর 5 দিন বাকি আছে, সামনের বুধবার, বোধহয় সম্ভবত 23 তারিখ, 29 তারিখ বুধবার, যদি বুধবার পড়ে তাহলে বুধবার দিন আমরা সব ভোট দিতে যাব, একদম শান্তিপূর্ণ, একটা বোমাও পড়েনি কোথাও, একটা লাশও পড়েনি, একটা গুলিও চলেনি, একটা অস্ত্রের ঝনঝনানিও হয়নি, পুরো পিসফুল ভোট। আর আমাদের এখানে মানে কলকাতা, গ্রেটার কলকাতাতে একমাত্র হাওড়া ছাড়া, আর দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা ছাড়া তার আর কোথাও গন্ডগোল সাধারণত হয় না, প্রপার কলকাতাতে হয়ই না, কে কাকে গন্ডগোল করবে। তো যাই হোক, এখন যদি বিজেপি এসে যায় ওয়েস্ট বেঙ্গলে, তাহলে বলেছি ফুল হাওয়া টাইট। আপাতত ওই গুড নেবার ফার্স্ট
ওই নীতি থেকে বাংলাদেশ সরে যাচ্ছে। এটাই ছিল খবর, এটাই আমি আপনাদের জানাতে এসেছিলাম। ফলে যে আপনারা সাহায্য ভারতবর্ষের কাছ থেকে পেতেন বন্ধু রাষ্ট্র হিসেবে, সেই সাহায্যগুলো আপাতত বন্ধই থাকছে। গত 3 দশকেও এরকম ঘটনা ঘটেনি যে সরকার তার নিজস্ব ব্যয় পরিচালনা করবার জন্য ব্যাংক থেকে টাকা লোন করে চলছে। একটা সরকার প্রতিদিন ব্যাংক থেকে লোন করে চলছে, এই সরকার কিভাবে চলবে? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কেমন, এটা নিয়ে এখন আর লুকোচুরির কিছু নেই। সবাই মোটামুটি জানেন যে কি ঘটছে। বর্তমানে এই গত মাসে, মার্চ মাসে, এই সরকার ব্যাংক থেকে লোন করেছে 20,233 কোটি টাকা। আজকে যখন কথা বলছি, এই যে 23শে এপ্রিল পর্যন্ত এই মাসে সরকার ব্যাংক থেকে লোন করেছে 49,000 কোটি টাকা। অর্থাৎ 3 মাস যেতে না যেতেই প্রায় 70,000 কোটি টাকা ক্রস করে গেছে এই সরকারের লোন। তাহলে কেন এরকম হচ্ছে? জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা একটি প্রশ্ন তুলেছিলেন এই ব্যাংক থেকে লোন নিয়ে সরকার চালানোর ব্যাপারে। তো সেখানে অর্থমন্ত্রী আমির খসরু বলেছেন যে এটা একটা ক্যারি ওভার ইফেক্ট। ডক্টর ইউনূসের আমলেই অর্থনীতি এভাবে লোন নির্ভর চলছিল এবং তারা আশা করছেন যে আগামী যে বাজেট আসবে, জুন মাসে যে বাজেট আসবে, সেখানে তারা এই ব্যাংক লোন নির্ভরতা কমাবেন। ডক্টর ইউনূস যে এই 17 মাস দেশ চালালেন, তিনি দেশটাকে 1,44,000 কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছেন। তার মানে এটাকে বলা হচ্ছে যে $12 বিলিয়ন, অর্থাৎ 1200 কোটি ডলার টাকার দেনা তিনি রেখে গেছেন। অথচ আমাদের ধারণা ছিল যে এই গ্লোবাল সেলিব্রিটি লোকটা আসলে বাংলাদেশে একেবারে সোনায় সোহাগা, দুধের নহর বয়ে যাবে। শেখ হাসিনা খুব খারাপ ফ্যাসিস্ট, সো আমরা একটা ফেরেস্তা সম টাউটকে নিয়ে আসলাম, যাকে সাংবাদিক আনিস আলমগীর বলে বিশ্ব বাটপার। আমরাও দ্বিমত পোষণ করি না। তো এখন প্রশ্ন হলো যে এই যে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া হচ্ছে ব্যাংক থেকে, এর সমস্যাটা কি? এর থেকে উত্তরণের পথ কি? আমি একটু পেছনে যাব। 2007 সালে একটা পৃথিবীতে একটা মহা অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল। এই জন্য সেই অর্থনৈতিক মন্দাটাকে বলা হয় যা গ্রেটেস্ট রিসেশন। এবং 2007 সালে শুরু হলেও এটা 2008-এর শেষে এবং 2009-এ এটা একদম প্রকট আকার ধারণ করে। এবং এটা শুরু হয়েছিল আমেরিকায় এই আবাসন খাত থেকে, রিয়েল স্টেটে এই যে বাড়িগুলোকে ওভার প্রাইস শো করে অতিরিক্ত লোন দিছে এবং এক সময় কলাপস করছে। এবং আমেরিকার একটা খুব বড় বিনিয়োগ ব্যাংক কলাপস করে গিয়েছিল সেই সময়। তো 2009 সালের শুরুতেই কিন্তু শেখ হাসিনা ক্ষমতা নিয়েছিলেন। তিনি এমন সময় ক্ষমতা নিয়েছিলেন যখন দেশে বিদ্যুৎ উৎপাদন খুবই কম, প্রয়োজনের তুলনায় দেশ লোডশেডিং এ ডুবে থাকে, যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ডেফিনেটলি বাংলাদেশ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই জায়গা থেকে ক্ষমতা নিয়ে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশটাকে একটা ইমার্জিং ইকোনমিক ফোর্স হিসেবে এস্টাবলিশ করেছিলেন। আমরা তো ভুলে যাই, আজকে যারা জেনজি তারা হয়তো তখন ছোট বাচ্চা, তাদের অনেক কিছু জানার কথা নয়। এই জন্য একটু আবার মনে করিয়ে দিলাম যে একটি বিশ্ব বিপর্যস্ত অর্থনীতির মুখে দাঁড়িয়ে শেখ হাসিনা বাংলাদেশকে একদম ইউটার্ন করিয়েছিলেন। মানে একদিকে বিশ্ব ঢুকছে আর একদিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কিভাবে শেখ হাসিনা এটা করেছিলেন এটা কিন্তু ওপেন বুক। এটা এখন চাইলে বর্তমান সরকারও দে ক্যান গো ব্যাক। কিন্তু বর্তমান সরকার কি করতেছে? বর্তমান সরকার এই অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় একটা পরামর্শক কমিটি করেছে, 30 বা 35 জন অর্থনীতিবিদ নিয়ে, যে তারা এই অবস্থায় সরকারকে উত্তরণের একটা পথ দেখাবে। সেই 35 জনের মধ্যে একটা নাম দেখে আমি খুবই বিস্মিত হয়েছি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কে? তিনি তো সদ্য ব্যর্থতম ডক্টর ইউনূস সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন।
তো তিনিও নিজে যখন অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন তখন আমাদের অর্থনীতি একদম হুড়মুড় করে ভেঙে পড়েছে। তো সেই ব্যর্থতার যিনি নেতৃত্ব দিয়েছেন সেই লোকটাকে আপনি এখন নিয়ে আসতেছেন, তার পরামর্শ নিয়ে আপনি বর্তমানের ইকোনমিক ক্রাইসিস থেকে উত্তরণ ঘটাবেন। এইটা এটা কেমন একটা কথা হইলো, তাই না? শেখ হাসিনা কি করেছিলেন সেটা একটু জানার চেষ্টা করেন। শেখ হাসিনা, তার একটা প্ল্যান ছিল। তিনি যখন বিরোধী দলে ছিলেন, সেই 94-95 সালের কথা, তখন থেকেই তিনি কিন্তু এই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি কোন পথে, এগুলো সব প্ল্যান করেছিল। বিএনপির কি প্ল্যান ছিল? বিএনপি তো যা দেখছে যে ডক্টর ইউনূস কোন দিকে নিয়ে যাচ্ছে, এর থেকে উত্তরণে বিএনপির কি আদৌ কোনো প্ল্যান ছিল? তাদের উপদেষ্টা, তাদের মন্ত্রীদের চাপাবাজি, অসত্য ভাষণ, ইনক্লুডিং মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেন সেগুলো একদম ভিত্তিহীন। আমি সরি টু সে, সেগুলো মিথ্যে। তিনি বলেন দেশের উন্নয়ন, এই যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে গত 15 বছরে, হুইচ ইজ অ্যাবসলিউটলি এ লাই। তো এই মিথ্যেগুলো দিয়ে কি বর্তমানে এই অর্থনৈতিক ক্রাইসিস ওভারকাম করা যাবে? দেশের এই অর্থনৈতিক এই বিপর্যয়ের মুখে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাদের যে কিস্তি ছাড় করবার কথা ছিল, যেটা শেখ হাসিনার আমলে তারা একটা চুক্তি করেছিল, এবং শেখ হাসিনার আমলে সব কিস্তি কিন্তু ছাড় দিয়েছে, কিন্তু এখন তারা সেটা ছাড় করতে রাজি না। এটা কেন? কেন আইএমএফ, যে রেজিম চেঞ্জ করলেন, যাদের কথায় নেচে, যে ইউনূস যাদের পুতুল, সেই দেশের প্রতিষ্ঠান বলা যায়, আইএমএফ কেন আপনাকে আপনার লোনের কিস্তি দিচ্ছে না? একদম ক্লিয়ার, কারণ তারা দেখতে পাচ্ছে যে আপনার সেই লোন পরিশোধের সক্ষমতা কমে গেছে, দুর্বল বা অলমোস্ট নীল। তো আপনাকে কে টাকা ধার দিবে জেনে শুনে যে এই টাকাটা আপনি ফেরত দিতে পারবেন না? শেখ হাসিনাকে তারা টাকা দিত কারণ তারা জানতো যে তার সরকারের সেই সক্ষমতা আছে, কিন্তু বিএনপি অনেক দেন দরবার করেছে ওয়াশিংটনে গিয়ে, কিন্তু তারা আইএমএফ এর মন এখন পর্যন্ত গলাতে পারেনি। এখন বলছে আইএমএফ যে শর্তগুলো দিচ্ছে সেগুলো খুবই কঠিন। তো আইএমএফ এর কাছে টাকা না পেলে কোথায় পাবে? যেটা বললাম যে ইনুস যে দেনা রেখে গেছে, ইনুস তো সবসময় বলতো যে আমি রিজার্ভ বাড়িয়েছি $30 বিলিয়ন। আরে বেটা, তুই তো $12 বিলিয়ন বাকি রেখে আসছিস মার্কেটে, ওইটা দিলেই তো দাম করে 30 থেকে 12 কমে 18 হয়ে যায়। তো এখন যেহেতু ইনুসের কথা আমরা বিশ্বাস করি, আমাদের যে আল্লাহ একটা মস্তিষ্ক দিছে, সেই মস্তিষ্ক দিয়ে আমাদের যুক্তি নির্ভর কথাবার্তা বলতে হয়, সেটা আমরা খুব একটা করি বলে আমার অন্তত মনে হয়নি কখনো। তখন আইএমএফ যখন টাকা না দেবে, তখন সরকার বলছে আমাদের যে সব উন্নয়ন সহযোগী আছে, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্যরা, তাদের কাছে আমরা $2 বিলিয়ন ধার চাইব। কিন্তু আইএমএফ যখন না বলে, তখন অন্যান্য উন্নয়ন সহযোগীরা আপনাকে ধার দেবে, অন্তত আমার অভিজ্ঞতা সেটা বলে না। একটু পদ্মা সেতুর কথা বলতে চাই, যে পদ্মা সেতু একসময় জাইকা, জাপানের যে ডোনার এজেন্সি, জাপানি সরকারের এজেন্সি, এটা জাইকা কিন্তু পদ্মা সেতুকে লোন দিতে চেয়েছিল, যে পদ্মা সেতু অর্থায়ন, কিন্তু তখন আমাদের কেউ কেউ বলেছিল যে না, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে টাকাটা নেব, এবং সেই কিন্তু আমরা একটা পলিটিক্সে পা দিয়েছিলাম। না হলে জাইকার কাছ থেকে লোন নিয়ে আমরা পদ্মা সেতুটা করতে পারি। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনারা জানেন যে পদ্মা সেতুর লোন নিয়ে খুব ঝামেলা হলো, তারা দুর্নীতির কাল্পনিক অভিযোগ তুললো, যেটা পরবর্তীতে কানাডার কোর্টে প্রমাণিত হয়েছে যে সেটা অসত্য। যাই হোক, ওয়ার্ল্ড ব্যাংক এই ডক্টর ইনুস এবং তার সাঙ্গপাঙ্গদের সাথে মিলে এই পদ্মা সেতু যেন না হয়, সে কারণেই তারা লোনটা আলটিমেটলি দেয়নি, এবং তারা মনে করেছিল উইদাউট ওয়ার্ল্ড ব্যাংক লোন শেখ হাসিনা হয়তো পদ্মা সেতু করতে পারবে। তো যখন ওয়ার্ল্ড ব্যাংক লোন দিল না, তখন অন্য সহযোগী সংস্থার কাছে লোন চাওয়া হলো, কিন্তু কেউ দেয় নাই, কারণ দে আর অল রিলেটেড। তখন জাইকার কাছে ফিরে গেল সরকার, কিন্তু জাইকাও রাজি হয়নি। জাইকা বলেছে যে না, যেহেতু একবার ওয়ার্ল্ড ব্যাংক না করেছে, আমরা এই ডার্টি পলিটিক্সে ইনভলভ হব না। সো দিস ইজ হাউ এদের নেটওয়ার্কটা কাজ করে। তো সরকার ইজ ইন ডিপ শিট। এই যে এত জুলাই জুলাই করেন, এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন কত মানে যারে তারে ভাতা দিলেন, টাকা দিলেন, এখন যেসব জুলাই যোদ্ধা হতো নাকি, তাদের যে মাসিক পেমেন্ট সেটা দেওয়ার মতো টাকা তাদের কাছে নাই। এখন এদিকে জুলাই যোদ্ধারা
তারাও ক্ষুব্ধ, তারা পারলে এরে মারে ওরে মপ করে। তো জুলাই যোদ্ধা নিয়েও খুব একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এখন আপনি যে ব্যাংক থেকে লোন নিচ্ছেন, ব্যাংক তো বেসিক্যালি প্রাইভেট সেক্টরের যারা ব্যবসা করেন, শিল্প কারখানা করেন, তাদের লোন দেয় এবং ব্যাংক তাদের কাছে একটা হাই ইন্টারেস্ট পায়। কিন্তু যখন সরকার সেই টাকাটা নিয়ে নিচ্ছে, ব্যাংকের মূলধন তো আনলিমিটেড না। এবং খবর পেলাম বাংলাদেশ ব্যাংক নাকি সমানে টাকা ছাপায় যাচ্ছে। তো একদিকে আপনি প্রাইভেট সেক্টরের গ্রোথটাকে ক্ষতিগ্রস্ত করছেন, টাকা আপনি সরকার হিসেবে নিজেই লোন নিচ্ছেন, আপনি যে সুদে লোন নিচ্ছেন সেটা প্রাইভেট সেক্টরকে দেওয়া সুদের চাইতে সাধারণত কম। তার মানে ব্যাংকের ইনকামও কমে যাচ্ছে, তার মানে ওভারঅল আমাদের ইকোনমিটা উইক হয়ে যাচ্ছে। এদিকে এই অবস্থায় জিনিসপত্রের দাম নাকি খুব বাড়ে। ইকোনমিক্স এর সূত্র বলে এই অবস্থায় মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, এগুলো সব ঘটনা ঘটে। এই যে বাংলাদেশের টাকার মান কমে গেছে, শেখ হাসিনা সরকারের আমলে আপনার কাছে যদি 100 টাকা থাকে, আপনি যদি সেটা রেখে দেন, তো সেইটা এখন হয়ে গেছে 46 টাকার সমান। তো এই অবস্থায়, এই অর্থনৈতিক বিপর্যয়ের মুখে আমি জানি না যে বর্তমান সরকার কিভাবে এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসবেন বা আদৌ বেরিয়ে আসতে পারবেন কিনা। অনেকেই আশঙ্কা করছেন যে দেশে দুর্ভিক্ষের আওয়াজ পাওয়া যাচ্ছে এবং এই সরকার এমন কোনো দক্ষতা মুনশিয়ানা দেখাতে পারেনি। বলছে যে কেবল তো ক্ষমতা নিল 2 মাস, কিন্তু সিন্স দে ডোন্ট হ্যাভ এনি প্ল্যান। যদিও তারেক রহমান 25শে ডিসেম্বর জনসভায় বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। জনসভায় অনেক কিছু বলা যায়, কিন্তু যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় তখন আসলে আপনি একটা বাস্তব পরীক্ষার মুখোমুখি হন। তো সেই অবস্থায় দেখা যাক কি হয়। বাংলাদেশ যেভাবে তেতে উঠছে এবং এই সরকার যেভাবে কোনো পরিকল্পনা নেই, শুধুমাত্র লিপ সার্ভিস দিয়ে, চাপাবাজির উপর দিয়ে সরকার পরিচালনা করছে, এবং মর্নিং শোজ দ্য ডে যদি সত্যি হয়, তাহলে 2 মাসই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যে এই সরকার সফলভাবে দেশ পরিচালনা করবার জন্য আসেনি, বা সেই দক্ষতা, সেই সক্ষমতা তাদের নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। জুবাইরদের এখন এত চিন্তা, এরা শিক্ষকদের যেভাবে মব ভায়োলেন্স এরা করেছে, যেভাবে সন্ত্রাস করেছে, এদের উপরও হতে হবেই। ইতিহাসের শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এগুলো তো শুরু। ছাত্রদল আর কি, ছাত্রদল তো এগুলো ইয়ার কি চিমটি খামসা দিয়েছে। এরা সময় বুঝে, এরা না শুধু এদের পরিবার, অস্তিত্ব রাখবে না বাংলাদেশের মানুষ। এই ওয়াকার যেদিন বেড়াকে ফিরে যাবে, আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে না, শুধু ওয়াকারকে ফিরে যেতে দেন। এই গাদ্দার, এই বাংলাদেশের সাথে গাদ্দারি করা, সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করা, শেখ হাসিনার সাথে গাদ্দারি করা, এই এই সেনাপতি ওয়াকার, এই মিলিটারি ওয়াকার, ওকে শুধু বেড়াকে ফিরে যেতে বলেন। আম্মার সাম্মার জাম্মার কাম্মার গাম্মার, আর যে ভাবির পোলা জুবাইর ফুবাইয়ের তাতাল মাতাল ফাতাল ঝুমা ফুমা গুমা, এদের 14 গোষ্ঠীরে হাঙ্গা দেখাই দিবে বাংলাদেশের মানুষ। পারতেছে না শুধু ওয়াকারের জন্য, কারণ ওয়াকার এখনো মাঠে। কারণ এই ওয়াকাররাই এদের উস্কে দিয়েছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আপনি গামছা বাঁধার মতো, গরুচুরের মতো আটকানোর সাহস কিভাবে আপনি পান? একজন শিক্ষকের সাথে আচরণ করার অধিকার, এই সাহস আপনাকে কে দিল? আপনি বাংলাদেশের সকল বঙ্গবন্ধুর স্মৃতি, মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ সব আপনি ভেঙে ফেলেছেন। কার সাহসে? বাংলাদেশের মানুষ এই মোল্লা আর মিলিটারির নাম নিতেছে না। মোল্লাদের নাম নিলে বাই চান্স যদি কবরে আজাব বেড়ে যায়, এই ভয় পায়। তাই জামাত আজকে রাজনীতি করতে পারে, কারণ মেরুদণ্ড নাই তো এই দেশের রাজনীতিবিদদের। তাই এই সমস্ত মিলিটারিকে তারা রাজনীতি করার সুযোগ দেয়। ওয়াকার এখনো যায় না, তারেক রহমানের বলার সাহস নাই। ওয়াকার এখনো বেড়াকে ফিরে যায় না, এই দেশের বুদ্ধিজীবীদের বলার হিম্মত নাই। ওয়াকার ফিরে যাবে না, এই দেশের কলামিস্টদের লেখার সাহস নাই। কেন লেখে না? এই দেশের সাংবাদিক, বড় বড় সাংবাদিক, বিরাট বড় সাংবাদিক, মহান সাংবাদিক, তারা কোথায়? বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে প্রতিষ্ঠাতা, তিনি এখন কোথায়? বিশ্ব সাহিত্য কেন্দ্রে একবারও তো একটা লাইন লেখে না বেড়াকে ফিরে যায় না কেন সেনাবাহিনী। সবচেয়ে মহাবীর যিনি 2008-এও সেনাবাহিনী থেকে থেকে ভয় পান নাই, আমাদের সেই মহান সাংবাদিক নিউ এজের নুরুল কবির ভাই, তিনিও এখন বলতে সাহস পাইতেছেন না যে বেড়াকে কেন ওয়াকার ফিরে যায় না। তালমে কুস্তো কালা হায়, এই সেনাবাহিনীকে শুধু বেড়াকে ফিরে যাইতে দেন,
তারপরে দেখবেন এই আমার ভাবির পোলাদের পরিণতি কি হয়। আওয়ামী লীগকে ফিরে আসতে হবে না। আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে ওটা তো সবাই জানে। এই বাংলাদেশ আওয়ামী লীগ যেদিন ফিরে আসবে, এই ভাবির পোলা, জামাত, হেফাজত, গুপ্ত সুপ্ত, এদের কপালে যে কি আছে দেখতে পারবেন, জনগণ দেখবে। আর আপনাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। আপনি শিক্ষক পিটিয়েছেন, ওয়াকারের সময় ৩,০০০ শিক্ষককে অপমান অপদস্থ করা হয়েছে, শত শত মাজার ভাঙা হয়েছে, মানুষের লাশ কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া হয়েছে, জীবিত মানুষ জ্বালিয়ে দেওয়া হয়েছে। দীপু চন্দ্র দাসকে জ্বালিয়ে দিয়েছে ময়মনসিংহের ভালুকায়। আরেকটা ছাত্রলীগ নাকি যুবলীগ আওয়ামী লীগ করার দায়ে তাকে আগুনে পুড়েছে জামাতের লোক, ভিডিওটা আপনারা পাবেন। আগুনে পুড়েছে, চাপে ধরে ধরে আগুন দিয়ে পুড়িয়েছে আওয়ামী লীগ করার অপরাধে। তো এগুলো মানুষ ভুলে গেছে, ভুলে যাবে। এই সাহস গুলো কারা দিয়েছে? এই মোল্লাদের এত আজকারা কে, যারা লিল্লা খেয়ে যারা চলে, তাদের এত হিম্মত হয় কেমনে? লিল্লা খোরদের এত আজকারা কে দিয়েছে? এই বাংলাদেশের সেনাবাহিনী, এই মিলিটারি। কারণ মিলিটারিরা জানে যে মোল্লাদের দিয়ে কাজ করানো যাবে। বাংলাদেশের মানুষ, রাজনীতিবিদেরা মোল্লার মিলিটারিদের আজকারা দিয়ে দিয়ে আজকে এখানে আছে। একটা দেশ ধ্বংস করার জন্য শুধু মোল্লাই যথেষ্ট, অথবা শুধু মিলিটারি যথেষ্ট। এর দুইটার একটা যদি রাজনীতিতে অংশ নেয় বা অংশ নিতে চায়, সে দেশ ধ্বংস হয়ে যাবে। সে জায়গায় মোল্লা আর মিলিটারি মিলেমিশে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, এবং তাদের নিয়ে টু শব্দটি করা কেউ সাহস পায় না। আওয়ামী লীগ বিএনপি লোক চিন্তা করে যে কবরে আজাব বাইরে যাবে, জান্নাতুল ফেরদৌসের ডিমোশন দিয়ে অন্য কোনো জান্নাতে পাঠাবে, অথবা মনে করে জান্নাতে দুজকে পাঠাই দিবে এই জামাতিদের মোল্লাদের সমালোচনা করলে। আর মিলিটারির সমালোচনা করার সাহস আওয়ামী লীগ বিএনপি কারোরই নেই। মানে এদের তো নিজেদের কোনো ভিত্তি নাই, এদের নিজের যোগ্যতায় আর এমপি মন্ত্রী হয় না। এখন পরিষ্কার নিজের যোগ্যতা। কথা বলতে আপনার সমস্যা কোথায়? মিছিল করতে পারবেন না বুঝলাম, সেনাবাহিনী ধরে নিয়ে যাবে। কথা বলতে আপনার সমস্যা কোথায়? কথা বলতে পারেন না? আরে ভাই, ফেক আইডি দিয়ে তো আওয়ামী লীগের লোক এই কথা বলে না, বিএনপি লোক এই কথা বলে না। আপনি এই জামাতি বট বাহিনীর ফেক আইডি বানায় বলেন না, সেই হিম্মত তো না, হয় না আপনাদের। আমরা তো বলি, প্রকাশ্য বলি, এই দেশের মোল্লা মিলিটারির সমালোচনা করি। কারণ এই দেশটা মোল্লা মিলিটারি ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের মতো। তারপরে এই দেশের রাজনীতিবিদদের আকল হয় না। তো আমার ভাবির পোলারা, এরা যদি মনে করতেছে যে এরা পার পেয়ে যাবে, এদেরও রক্ষা করবে ইউনূস, এদের রক্ষা করবে ওয়াকার, এদের রক্ষা করবে পাকিস্তান, এদের রক্ষা করবে তুরস্ক, কারণ এদের তো শেল্টার আছে, এই সাহসে তারা এগুলো বলে। কিন্তু ইতিহাস বলে কেউ রক্ষা পায় না, পাবে না। বঙ্গবন্ধুকে হত্যা করার পরেও তারা ইন্ডেমনিটি দিয়েছিল, ভেবেছিল তাদের কিছুই হবে না, তাদের রক্ষা করবে বিভিন্ন দেশ, তাদের মধ্যপ্রাচ্য রক্ষা করবে, পশ্চাতের দেশ রক্ষা করবে, পাকিস্তান রক্ষা করবে। কেউ তাদের রক্ষা করে নাই। 15, 20, 25, 30 বছর পরেও কিন্তু তাদের সাজা হয়েছে। আর আমার ভাবির পোলাদের হায়াত তো মাসাল্লাহ 30-40 বছর বাঁচবে এরা ন্যাচারালি। আওয়ামী লীগ তো, আর যাই হোক, এত দেরি তো লাগবে না ক্ষমতায় আসতে। এদেরও কিন্তু আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাবে, এবং ঝুলাতে হবে। কারণ এই দেশের মোল্লার মিলিটারিদের আর ভাবির পোলাদের যদি আপনি কাঠ গড়ায় না আনেন, এদের যদি শাস্তি নিশ্চিত না করতে পারেন, বাংলাদেশে প্রতিবারই এইরকম 5ই আগস্ট ঘটবে, যেটা আমার দেশের জন্য ভয়ঙ্কর। আজকে জানেন যে আমাদের ওয়াকার সাহেব বলেছেন যে যদি আরো বিমান যদি থাকতো তাহলে রোহিঙ্গারা আসতো না। রোহিঙ্গারা কি আসমান দিয়ে আসছে? মানে কি ফাইজলেমি একটা, দেখেন কিরকম ফাইজলেমি, কিরকম ইত্রামি কথা, যে বিমান না থাকার কারণে রোহিঙ্গারা চলে আসছে। এই হলো বাংলাদেশের মানুষকে বোঝায়, আর আমরা তা বুঝি। একটা লোকের, এই কোন বুদ্ধিজীবী, এই ওয়াকার সাহেব মিলিটারির যে প্রধান, তার এই বক্তব্যের বাইরে একটা লাইন লেখার তাদের ক্ষমতা নেই। তিনি বলেছেন যে বাংলাদেশের দ্বিতীয় তেল শোধনাগার হবে কি হবে না, টেনে কথা বলেছেন। এই কথা বলার তার অধিকার আছে। যেমন আমরা কি বলতে পারবো সেনাবাহিনী এটা করবে, ওইটা করবে, ওইটা করবে না? কারণ সেনাবাহিনী কি করবে না করবে তাদের জন্য সেটা বাংলাদেশের আইনে নির্ধারিত আছে, তারা করবে। সেনাবাহিনী ব্যারাকের ভিতরে কি করবে এগুলো আমরা কথা বলতে পারবো? বলে তোমাদের বলা উচিত না, আমরা বলতেও পারবো না, বলবো না। কিন্তু তেমনি সেনাবাহিনীরও কিছু আইন আছে, তারা বাইরের কথা বলতে পারে না। এই দেশে তেল শোধনাগার হবে না, পানি শোধনাগার হবে না, মান্ডা খালের পচা খাল হবে, এগুলো তো বাংলাদেশের রাজনীতিবিদেরা সিদ্ধান্ত নেবে। উনি এগুলোতে কথা বলতে আসেন কেন? কি কারণে? তো এই বাংলাদেশের নেতাদের মেরুদণ্ড দুর্বল দেখে আজকে মোল্লা মিলিটারি এই দেশটাকে দখলে নিয়েছে এবং এই দেশের সর্বনাশ করে দিয়েছে।
অচিরে এই দেশটা যুদ্ধে জড়াবে। ভারতের সাথে বহু চেষ্টা করতে যুদ্ধ করার জড়াইতে পারে নাই, কারণ ভারত কোনোভাবেই মরা শামুকে পা কাটতে পারে, সেই জন্য সে ভুলেও যুদ্ধের দিকে বাংলাদেশের দিকে ঝুঁকে নাই। মানে বাংলাদেশের নেতারা, রিটায়ার্ড সেনাবাহিনীর অফিসার, তারা যে সমস্ত কথা বলেছে, ভারতের জায়গায় অন্য দেশ হইলে তখন তো বাংলাদেশের সেনাবাহিনী হেডকোয়ার্টার উড়াই দিত। এখন তারা দেখবেন সামনে বার্মার সাথে গিয়ে চুলকায় ঘা বানাবে এবং সেখানে তারা যুদ্ধ করবে, এবং এই যুদ্ধটা পরিকল্পিত, কোন পরাশক্তি বা কোন বড় শক্তির ভাড়াটিয়া বাহিনী হিসেবে কাজ করবে, যেভাবে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনির কাজ করে চলছে। বাংলাদেশও দেখেন হুবহু পাকিস্তানকে কপি করতেছে, হুবহু, কোনো পার্থক্য নেই। তো আমাদের বাংলাদেশের নেতাদের এদিক থেকে ফিরে আসতে হবে, মেরুদণ্ড সোজা করতে হবে। কবর আজাবের ডরে, কবর সুদ খাইতে, ঘুষ খাইতে, দুর্নীতি করতে, লুটপাট করতে, জমি দখল করতে, ধর্ষণ করতে, আকাম কুকাম করতে, তখন মনে হয় না কোনো বাংলাদেশের কোন দলের রাজনৈতিক নেতার মনে হয় না ভেস্তে টিকিট কাটা যাইতে পারে বা কবর আজাব বাড়তে পারে বা জান্নাতুল ফেরদৌসে নাও যেতে পারি। কিন্তু তারা একটু বিয়ালা দেখলে খায়। আবার বলে তারা বিরাট বড় নেতা, হিম্মত, সিনাক একজনের কত বড় বড়, মিলিটারি দেখে ভয় পায়। একজন রাজনীতিবিদ কেন মিলিটারি গিয়ে দেখে ভয় পাবে? নিশ্চয়ই কোনো কারণ আছে। তার মধ্যে হয় দুর্বলতা আছে, অপরাধ করে, অথবা তার রাজনীতিবিদ বা নেতা হওয়ার যোগ্যতাই নেই। ভারতের কোন সেনাবাহিনী তো এরকম কথা বলতে পারে না। কেন পারে না? পৃথিবীর কোন সভ্য দেশের সেনাবাহিনী এভাবে কথা বলতে পারে, নাক গলাইতে পারে রাজনীতিতে? কিন্তু আমাদের দেশে সেটা করতেছে। আরে ভাই, একটা কথা বলার লোক পর্যন্ত না এই দেশে তার সমালোচনা করার, আমরা দেখি না? আর আগেও যাও অতীতে একটু একটু লেখা থাকতো, এখন লেখা বন্ধ হয়ে গেছে, বলা বন্ধ হয়ে গেছে। আরে ভাই, প্রগতিশীল বলা, বিপ্লবী দল বলা, রাজনৈতিক দল, বামপন্থীরাও বলার সাহস পায় না যে সেনাবাহিনী বেড়াকে যায় না কেন। কিন্তু আওয়ামী লীগের আমলে খুব চিল্লাইছে সিংহ বামেরা, পুলিশই রাষ্ট্র বানাই ফেলেছে আওয়ামী লীগ, পুলিশই রাষ্ট্র, পুলিশ দিয়ে না হইলে এই দেখে আওয়ামী লীগ কেমনি টিকে, পুলিশ না থাকলে দেখি ছাত্রলীগ কেমনি টিকে, শেখ হাসিনা কেমনি টিকে পুলিশ না থাকলে, এগুলো বলতে হয় বিপ্লবী বামপন্থীরা। এখন তো বলে না যে সেনাবাহিনী না থাকলে দেখি কেমনি বিএনপি টিকে, জামাত টিকে, এই কথা আর কেউ বলে না। যারা বলেছিল বাংলাদেশে যে পুলিশ ছাড়া আওয়ামী লীগ টিকবে না 24 ঘন্টা, তারাই দেখি এখন বছর পর বছর সেনাবাহিনীতে টিকে থাকে। বোধহয় আমি আপনার চ্যানেলেও বলেছি এবং অন্যান্য চ্যানেলেও বলেছি, নির্বাচন তো এতদিনে হচ্ছে, এটা আমি 1-1.5 বছর আগে, 1 বছর না আরো আগে, 2 বছর আগেও পোস্ট দিয়েছি যে আবারও যদি নির্বাচন হয় সেখানে মমতা ব্যানার্জি ক্ষমতায় যাবে। তার মানে এই না যে আমি তাকে পছন্দ করি। আমি বলেছি আমার এই অনুমান যাতে ভুল হয়, ভুল হলে আমি বরং খুশি হব। কিন্তু আবার আপনি তো শুধু এদের কথা বলেন, বামপন্থীরাও দাবি করতেছে তারা পাস করবে, যদিও তারা শূন্য। এমনকি বাংলাদেশে বামপন্থীরা পোস্ট দিয়ে বসেছে যে তারা ধরে নিয়েছে পশ্চিমবঙ্গে বামপন্থীরা ক্ষমতায় আসতেছে, কেউ কারো সে কম নয়, শুধু আমি দাবি করা বাদ রাখছি। কারণ আমি তো ইলেকশন করতেছি না, আমিও দাবি করতাম, আমিও পাস করছি। তো ভারতে, পশ্চিমবঙ্গে এইবার যে ভোটের পরিমাণ, সেটা দেখে বোঝা যাচ্ছে একটা পরিবর্তন হচ্ছে। সেটা কোন দিকে বোঝা বড় মুশকিল। এখন কেউ যদি মনে করে যে না বিজেপিকেই ভোট দিচ্ছে, হতে পারে। আবার উল্টো হতে পারে, কেউ যদি মনে করে না উল্টো তৃণমূলকেই ভোট দিচ্ছে, সেটাও হতে পারে। আমি পশ্চিমবঙ্গ সম্পর্কে আপনার চ্যানেলে সম্ভবত বলেছি, সেখানে অনেকেই আমার মতের বিরোধিতা করেছে। এই বিষয়ে আমি ভিডিও বানিয়েছি, সেখানেও আমার মতের অনেকেই বিরোধিতা করেছে। আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, সেখানেও বিরোধিতা করেছে অনেকে। কেউ আমাকে ব্যক্তিগতভাবে ফোনও করেছে এবং ব্যক্তিগতভাবে মেসেজও দিয়েছে যে না, এবার আপনার অনুমান ভুল হবে, এবার বিজেপি ক্ষমতায় আসতেছে, আমাকে কেউ কেউ বলেছে। কিন্তু আমি তো বলেছি আমার অনুমানটা ভুল। আমার ধারণা মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় আসতেছেন, মানে তৃণমূল আসতেছেন। কারণটা কি, আমার বিবেচনাটা কি? অনেকেই মনে করতেছে বিজেপি ক্ষমতায় চলে আসতেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে না। কারণ ভারতের যারা মুসলমান তারা বিজেপিকে কখনো ভোট দিবে না। উত্তরপ্রদেশের যোগীকে তারা কোনোদিনই ভোট দিবে না। আসামের মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছে যে আমার জন্য মুসলমানরা কিডনি দিবে দরকার হয়, কিন্তু ভোট দিবে না। এটা আমার কথা না, উনি জাতীয় ন্যাশনাল টিভিতে সেই কথা বলেছেন। নরেন্দ্র মোদীর জন্য কোনো মুসলমান কিডনি দেবে এটা আমি বিশ্বাস করি। দিতে পারে, মানবিক কারণে দিতে পারে, যোগী জিকেও দিতে পারে, হেমন্ত জিকেও দিতে পারে। যাকে আমি হেমন্ত সাহেব সম্পর্কে আমি লিখেছি যে অদূর ভবিষ্যতে যারা 3 জনের নাম লিখেছিলাম আমি প্রধানমন্ত্রী হতে পারে, তিনি একটা হেমন্ত শর্মা। তিনি বলেছেন যে তাকে ভোট দিবে না। তো তৃণমূলকে তাহলে কি পশ্চিমবঙ্গের মুসলমানরা বিজেপিকে ভোট দিবে আপনি মনে করেন? প্রশ্নই আসে না। জাতীয় নির্বাচনে এই যে নির্বাচনে ক্ষমতায় আসলো বিজেপি, তারা আশা করেছিল তারা 400 আসন পাবে। কেন আশা করেছিল?
কারণ তারা মুসলমানের জন্য অনেক কিছু করেছিল, কিন্তু তারা কি 400 আসন পেয়েছিল? পায়নি। নরেন্দ্র মোদীকে ভোট দেয়নি। অনেকেই তো ভেবেই নিয়েছিল তিনি ফেল করবেন, অবশ্য আমি লিখেছিলাম তিনি পাশ করবেন, কিন্তু আমার ধারণা ছিল আরো বেশি আসনে নরেন্দ্র মোদীজির জেতার কথা ছিল, কম হয়েছে আমার হিসেবে, বা বিজেপির হিসেবে সেটা কম হয়েছে। মুসলমানরা ভোট দেয়নি। তেমনি পশ্চিমবঙ্গের কোনো মুসলমান বিজেপিকে ভোট দিবে না, কারণ তারা মানসিকভাবে পাকিস্তানি। পশ্চিমবঙ্গের যত মুসলমান দেখবেন 95% মানসিকভাবে পাকিস্তানি। আর যারা উর্দুভাষী তারা 100% পাকিস্তানি, তারা ভারতীয় না, তারা মানসিকভাবে খোদ ভারতীয় না। তারা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ ক্রিকেট খেলা হলে তারা পাকিস্তানের পক্ষ নেয়। শুধু তাই না, ভারত পাকিস্তান খেলা হইলেও ভারতের যারা উর্দুভাষী তারা পাকিস্তানের পক্ষ নেয়, প্রকাশ্য, গোপনে না। ঘরের মধ্যে তো থাকেই, ঘরের বাইরে স্টেডিয়ামে এসে পাকিস্তানের পতাকা ওড়ায়। তো সেই পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে ইমাম খোমেনির পোস্টার লাগানো আছে, আপনি কি জানেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমার কাছে ভিডিও, ছবি সবই পাঠানো হয়েছে। আমি অবাক হয়ে গেছি। টাউর বিশাল পোস্টার বানিয়ে ইমাম খোমেনির ছবি লাগিয়ে রেখেছে এই তেহরানের কসাই। যদিও আমার 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 সহালোচক আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন ওই কসাই বলার কারণে। সেই খোমেনির ছবি লাগিয়ে রাখছে যারা, নরেন্দ্র মোদীর ছবি তারা লাগাবে? একটা উদাহরণ দেই আপনাকে। এই যে ভারতের মুর্শিদাবাদে, কলকাতার মুর্শিদাবাদে যে ইমাম খোমেনির, আমার ভাষায় কসাই খোমেনি আর আমার সহালোচকের ভাষায় ইমাম খোমেনি, এই যে তার ছবিটা, সে যাই হোক, খোমেনি তেহরানের কসাই হোক আর ইমাম খোমেনি হোক, তার ছবিটা টাঙ্গিয়েছে তারা। বাংলাদেশের বাংলাদেশের কোন মন্দিরের সামনে আপনি যদি কেউ, কোনো হিন্দু নরেন্দ্র মোদী আর যোগীর ছবি টানায় আর বলে এরাই তো আমার রাহবার, সে মন্দির অস্তিত্ব থাকবে না বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব থাকবে? রাষ্ট্রদ্রোহ মামলা তো হবেই। তো সেই পশ্চিমবঙ্গের মুসলমানেরা বুঝি, তা আবার উর্দুভাষী, তারা বুঝি বিজেপিকে ভোট দিবে? কেউ দিবে না। ওই যে ইসলামী নাম দিছে না, ইসলামী সেকুলার পার্টি, হাস্যকর ব্যাপার। মানে কাঁঠালের আম সত্য, সোনার পাথর বাটি, ইসলামের দলের নামের সাথে ইসলামী সেকুলারিস্ট পার্টি, হাস্যকর ব্যাপার। বাংলাদেশে আবার সেই মৌলবীরা ইসলামের, তারা আবার এখানে সেই মৌলবীরাই একই সিলেবাস পড়া, বাংলাদেশে বলে যে সেকুলারিজম হারাম, আর পাকিস্তানে, ভারতে সেটা, বাংলাদেশে পাকিস্তানে যেটা হারাম, আর সেটা পশ্চিমবঙ্গে সেই পার্টির নামে মৌলবীরা দল বানায়। তো এখানে বুঝেন বাটপাইটা কোথায়। কোনো মুসলমান পশ্চিমবঙ্গে বিজেপিকে ভোট দিবে না। আপনার কথা ঠিক আছে, আমিও বরং ভয়ে ছিলাম যে অনেক মানুষ মারা যাবে। 24 ঘন্টা এখনো মারা যায় নাই, এবং সময় অপেক্ষা করে না, সময় আছে। ভোটের পর, ফলাফলের পরে আবার কি ঘটে। তবে মমতা ব্যানার্জি যদি পরাজিত হয়, একটা দাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে এই তৃণমূলের পক্ষ থেকে। আর যদি তৃণমূল জিতে যায় তাহলে দাঙ্গা হবে না, বিজেপির লোক সব আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। ঢাকা শহরকে বোঝার জন্য কখনো শুধু তার যানজট, তার শব্দ, তার ধোঁয়া কিংবা তার রাজনৈতিক উত্তাপ দিয়ে বিচার করলে চলবে না। এই শহরটাকে বুঝতে হলে তাকাতে হবে তার ভেতরে, তার মাটির নিচে, তার অদৃশ্য স্তরে, যেখানে ধীরে ধীরে তৈরি হচ্ছে এক নতুন ঢাকা। আর সেই নতুন ঢাকাকে ঘিরেই আজ সবচেয়ে বড় বিতর্ক, মেট্রো রেলের ব্যয়। আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে উন্নয়ন আর সন্দেহ দুটোই সমান গতিতে ছুটছে। একদিকে মানুষ দ্রুত, নিরাপদ, আধুনিক পরিবহন চায়, অন্যদিকে সেই উন্নয়নের প্রতিটি ধাপকে প্রশ্নবিদ্ধ করবার প্রবণতাও কিন্তু বেড়েছে। এই প্রশ্ন তোলা অযৌক্তিক, কথা বলা যাবে না। এই প্রশ্ন তোলা অবশ্যই প্রয়োজন, কিন্তু প্রশ্ন যদি তথ্যের বদলে অনুমান থেকে আসে তাহলে তা বাস্তবতাকে আড়াল করে দেয়। এবং এটা আমরা আমাদের অতীতে বিভিন্ন সময় দেখেছি, এখনো দেখছি। ঢাকা মেট্রো রেল, বিশেষ করে MRT লাইন 1 বা 1 যেভাবে আমরা বলি না কেন, নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার কেন্দ্রে আছে, কেন্দ্রবিন্দুতে আছে একটা সরল অভিযোগ, খরচ বেশি। কিন্তু এই বেশি শব্দটি, আমি কোট আনকোট বলছি, বেশি শব্দটি কিসের তুলনায়, কোন প্রেক্ষাপটে? এই প্রশ্নটাই আমরা অনেক সময় করি না, বা বুঝে শুনেও করতে চাই না, বা রাজনৈতিক স্বার্থে এড়িয়ে যাবার চেষ্টা করি।
আমরা যেন একটা জটিল প্রকল্পকে একটা সরল অঙ্কে নামিয়ে আনতে চাই। প্রথমেই বুঝতে হবে সব মেট্রো রেল একরকম নয়। এটা কোনো তৈরি প্রোডাক্ট নয়, অর্থাৎ প্রস্তুত করা পণ্য নয় যা এক শহর থেকে আরেক শহরে কপি পেস্ট করা যায়। পৃথিবীর প্রতিটা শহরের মেট্রো তার নিজস্ব ভূতাত্ত্বিক, নগর, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত বাস্তবতার উপরে দাঁড়িয়ে তৈরি হয়। ঢাকার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়, এবং এই ভুলটা আমরা প্রায়শই করি। আমরা যেমন আমাদের আজকে যে জ্বালানি সংকট আমরা গ্যাস উত্তোলনের ক্ষেত্রে করেছি, আমাদের মনে হয়েছে যে আমরাই করে ফেলবো, কারণ বিদেশিদের দিয়ে করালে এর ব্যয় অনেক বেশি, অনেক সময় ন্যায্য শেয়ারটা পাওয়া যায় না। কিন্তু এটা করতে গিয়ে না পেরেছি আমরা গ্যাস এক্সপ্লোর করতে, না পেরেছি কোনো সুবিধা আদায় করতে। যাই হোক, আমি মেট্রো রেল নিয়ে কথা বলছিলাম, মেট্রো লাইন 1 নিয়ে কথা বলছিলাম। এই যে অন্যান্য দেশের সঙ্গে, অন্যান্য শহরের সঙ্গে যে পার্থক্যের কথা আমি একটু আগে বলছিলাম, এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য সেটা হলো এটা একটা আন্ডারগ্রাউন্ড প্রকল্প। আর আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে জটিলতা, ঝুঁকি এবং খরচ। উড়াল মেট্রো রেল যেখানে আকাশে উঠে যায়, সেখানে পাতাল মেট্রোকে মাটির ভেতর দিয়ে যেতে হয়, এবং সেই পথটি কখনই সহজ নয়। উপরেরটা আপনি দেখতে পারেন, মাটির নিচেরটা অধিকাংশ সময় আপনার পক্ষে দেখা এবং বোঝা সম্ভব হয় না, এবং সেটা বোঝার জন্য অনেক সায়েন্টিফিক দিক আছে। ঢাকার মাটির প্রকৃতি, নরম পলিমাটি, উচ্চ পানির স্তর এই কাজকে আরো অনেক কঠিন করে তোলে। এখানে টানেল বানাতে গেলে শুধু মাটি কাটলেই হয় না, প্রয়োজন হয় উন্নত টানেল বোরিং মেশিন, ডাউন ট্রিটমেন্ট, জলরোধী ব্যবস্থা এবং নিরাপত্তার একাধিক স্তর। এর সঙ্গে যুক্ত হয় শহরের উপরের স্তরের চাপ। যান চলাচল চালু রাখতে হবে, কেননা এতে আমরা এমনিতেই অতিষ্ঠ, খুবই কঠিন, জটিল। বিদ্যমান অবকাঠামো অক্ষুণ্ণ রাখতে হবে মাটির নিচে কাজ করবার সময়, এবং সবচেয়ে বড় কথা, মানুষকে নিরাপদ রাখতে হবে। এরকম একটা বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে যদি কেউ বলে কেন খরচ বেশি, তাহলে প্রশ্নটা পুরোপুরি অযৌক্তিক নয়, কিন্তু অসম্পূর্ণ। অর্থাৎ প্রশ্নটা সম্পূর্ণ নয়। আমরা প্রায় একটা ভুল করি, আমরা প্রতি কিলোমিটারের খরচ দিয়ে প্রকল্প বিচার করি, কিন্তু এই পদ্ধতিটা, অর্থাৎ প্রতি কিলোমিটারের খরচ দিয়ে প্রকল্প বিচার করবার পদ্ধতিটা অনেক সময়ই কিন্তু বিভ্রান্তিকর। কারণ এতে প্রকল্পের যে প্রকৃত জটিলতা, এর আন্ডারগ্রাউন্ড অংশের অনুপাত, অর্থাৎ মাটির নিচের অনুপাত, স্টেশনের ডিজাইন বা নকশা এবং টেকনিক্যাল ডিমান্ড বা প্রযুক্তিগত চাহিদা, এসব কিছুই উপেক্ষিত থাকে। ধরা যাক এবং আমরা ধরে নিই একটা প্রকল্প পুরোপুরি উড়াল, আরেকটা আংশিক বা পুরোপুরি পাতাল। এই দুইয়ের খরচ কিন্তু কখনোই সমান হবে না, এবং ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেড, অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে আন্ডারগ্রাউন্ড মেট্রোর খরচ এলিভেটেড লাইনের তুলনায় 3 থেকে 5 গুণ পর্যন্ত বেশি হতে পারে। উপর আর নিচের মধ্যে পার্থক্যটা কিন্তু অনেক, এটা বুঝতে হবে। ঢাকার ক্ষেত্রে এই বাস্তবতাটা কিন্তু আরো অনেক বেশি স্পষ্ট। এখানে স্টেশনগুলো বড়, জটিল এবং অনেক ক্ষেত্রে দ্বিস্তর বা 3 স্তর বিশিষ্ট। কিছু স্টেশন 600 মিটারেরও বেশি দীর্ঘ, এবং এর সঙ্গে যুক্ত হয়েছে ইন্টারচেঞ্জ স্টেশন, বিমানবন্দর সংযোগ এবং উন্নত সিগন্যালিং ব্যবস্থা, যা খরচ বাড়ালেও কার্যকারিতা এবং ভবিষ্যৎ সক্ষমতা, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, সাস্টেইনেবিলিটি, তার টেকসই দিক এবং ভবিষ্যৎ সক্ষমতা নিশ্চিত করে। এরপর আসে আরেকটা বড় বিষয়, সেটা হচ্ছে যে সময় এবং অর্থনীতি। আমরা অনেক সময় ভুলে যাই যে একটা প্রকল্পের খরচ স্থির নয়, এটা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বৈশ্বিক অবস্থা, আবহাওয়ার অবস্থা, অনেক কিছু। 2018 বা 2019 সালের একটি সম্ভাব্য সমীক্ষার উপর ভিত্তি করে যে খরচ নির্ধারণ করা হয়েছিল, সেটা 2026 সালের বাস্তবতার সঙ্গে মিলবে, এটা ভাবা কিন্তু অবাস্তব। আমি মনে করি সবকিছু একটু প্র্যাগম্যাটিক চিন্তা ভাবনা করা উচিত। গত কয়েক বছরে বিশ্বব্যাপী যা ঘটেছে, কোভিড পরবর্তী বা কোভিড উত্তর মুদ্রাস্ফীতি, সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন, অর্থাৎ সাপ্লাই চেনের যে বিঘ্নতা, জ্বালানির দাম বৃদ্ধি এবং ভূরাজনৈতিক সংঘাত, এর সব কিছুই অবকাঠামো প্রকল্পের খরচ বাড়িয়েছে। স্টিল, সিমেন্ট, তামা
সব কিছুর দাম বেড়েছে। আন্তর্জাতিক পরিবহন খরচ অর্থাৎ ট্রান্সপোর্টেশন কস্ট কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে গোটা পৃথিবীব্যাপী। বাংলাদেশি টাকা, আমাদের যে টাকা, সেটার অবমূল্যায়নও কিন্তু একটা বড় কারণ। যখন প্রকল্পের অনেক উপকরণ আমদানি করতে হয়, তখন ডলারের বিপরীতে টাকার দুর্বলতা সরাসরি কিন্তু খরচ বাড়িয়ে দেয়। যারা রপ্তানি করেন তাদের জন্য এটা সুবিধা দিল, আমদানিকারকদের জন্য অনেক ক্ষতিকর। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে ঢাকার মেট্রো প্রকল্প আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে তৈরি হচ্ছে। জাইকার অর্থায়ন, ফিরিক গাইডলাইন, জাপানি শিল্পমান, এসব মান বজায় রাখতে গেলে, আমি আবারও বলি, এসব মান বজায় রাখতে গেলে খরচ স্বাভাবিকভাবেই বেশি হয়, কিন্তু এর বিনিময়ে পাওয়া যায় স্থায়িত্ব, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা। যে কোনো জাপানিজ প্রকল্প কিন্তু অনেক বেশি টেকসই, অনেক বেশি উন্নত মানের, আমরা সবাই জানি। আমরা যদি প্রযুক্তির দিক থেকে তাকাই তাহলে বিষয়টি আরো পরিষ্কার হবে। ঢাকা মেট্রো একটা ফিউচার রেডি সিস্টেম হিসেবে তৈরি হচ্ছে। এখানে ব্যবহৃত হচ্ছে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল, সিবিটিসি। আমি আবার বলি, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল, সিবিটিসি, উন্নত টেলিকম সিস্টেম এবং উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থা। এই প্রযুক্তিগুলো শুধু বর্তমানের জন্য নয়, আগামী কয়েক দশকের জন্য প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ এই প্রযুক্তি, এই মেট্রো রেল কিন্তু আমরা কয়েক মাস, কয়েক বছরের জন্য না, কয়েক দশকের জন্য তৈরি করছি। একই সঙ্গে এখানে ব্যবহৃত হচ্ছে কম্পন নিয়ন্ত্রণ প্রযুক্তি, যাতে টানেলের পাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত না হয়। ব্যবহৃত হচ্ছে উন্নত ট্র্যাক সিস্টেম, শক্তিশালী সাব স্টেশন নেটওয়ার্ক এবং এনার্জি স্টোরেজ ব্যবস্থা, যা বিদ্যুৎ ব্যবস্থাকে আরও স্থিতিশীল করে এবং যেটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে আমরা সবাই উপলব্ধি করি অত্যন্ত জরুরি। এইসব প্রযুক্তির প্রতিটা স্তর খরচ বাড়ায়, কিন্তু একই সঙ্গে এটা ভুললে চলবে না যে তা ঝুঁকিও কমায় এবং দীর্ঘমেয়াদে কার্যকারিতা নিশ্চিত করে। তবুও প্রশ্ন ওঠে, এই খরচ কি যুক্তিসঙ্গত? আমি শুরুতেই যেমনটা বলছিলাম, উত্তরটা সরল নয়, কিন্তু তথ্যভিত্তিক। আন্তর্জাতিক তুলনায় দেখা যায় ঢাকার আন্ডারগ্রাউন্ড অংশের প্রতি কিলোমিটার খরচ অনেক উন্নত শহরের তুলনায় কম বা তুলনীয়। সিঙ্গাপুর, সিডনি, মেলবোর্ন, এসব শহরে খরচ অনেক বেশি। অর্থাৎ সমস্যাটা খরচের পরিমাণে নয়, বরং আমাদের প্রত্যাশা এবং বোঝাপড়ার। অর্থাৎ প্রত্যাশা এবং বোঝাপড়ায় কিন্তু আমাদের সবসময় কিন্তু আমি মনে করি একটা বড় সমস্যা। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রকল্প বিলম্ব। আমরা অনেক সময় খরচ কমানোর নামে প্রকল্প বিলম্বিত করবার কথা বলি, কিন্তু বাস্তবে এই বিলম্বই খরচ বাড়ায়, যেটা আমরা আমলে নিতে চাই না। চুক্তি দেরি হলে, কাজ পিছিয়ে গেলে, নতুন করে ডিজাইন পরিবর্তন হলে, এটা আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি। একটা কাজ হয়ে গেছে এক ডিজাইনে, পরে দেখা গেছে সেই ডিজাইন ঠিক নয়, ডিজাইন চেঞ্জ করতে হয়েছে। কাজেই একটা ভালো ডিজাইন যদি ঠিকঠাক থাকে, সেটাকে যদি ঘন ঘন পরিবর্তন করা হয়, তা সব কিছুই কিন্তু পুরো প্রকল্পের খরচ বাড়িয়ে দেয় এবং এর সঙ্গে যুক্ত হয় জনদুর্ভোগ। এবং জনদুর্ভোগ কিন্তু যে কোনো সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক বিষয়, এটা মাথায় রাখতে হবে। মানুষ যখন অসন্তুষ্ট হয়, দুর্ভোগে থাকে, মানুষ কিন্তু সরকারের উপর বিরক্ত হয়। যানজটে যে সময় নষ্ট হয় আমাদের এখানে, যে জ্বালানি অপচয় হয়, যে উৎপাদনশীলতা কমে যায়, সেগুলোর অর্থনৈতিক মূল্য কিন্তু আমরা কখনোই হিসাব করি না। এই শহরে, এই ঢাকা শহরে, এই রাজধানী শহরে প্রতিদিন যে লক্ষ লক্ষ মানুষ যানজটে আটকে থাকে, তাদের সময়ের মূল্য কি কোনো হিসেবের মধ্যে আছে? কোনো হিসেবের মধ্যে আসে? আমার তো মনে হয় না। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মেট্রো রেলের প্রকৃত লাভ সরাসরি টিকিট বিক্রিতে নয়, এটা আসে সময় সাশ্রয়ে, দূষণ কমাতে, অর্থনীতিকে গতিশীল করতে।
এবং এই যে সময়, দূষণ, অর্থনীতিকে গতিশীল করা, সবটাই কিন্তু আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাধারণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা স্তর আছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা। বাংলাদেশে এই ধরনের আন্ডারগ্রাউন্ড মেট্রো প্রথমবার হচ্ছে। এর মানে হলো আমাদের নতুন দক্ষতা তৈরি করতে হচ্ছে, বিদেশি প্রযুক্তি আনতে হচ্ছে, নতুন একটা ইকোসিস্টেম গড়ে তুলতে হচ্ছে। এই প্রাথমিক বিনিয়োগ বেশি, কিন্তু এটা ভবিষ্যতের জন্য একটা ভিত্তি তৈরি করে, এবং ভিত্তি যদি শক্ত হয় তাহলে ভবিষ্যৎটা সবসময় উজ্জ্বল থাকে। ভিত্তি নড়বড়ে হলে ভবিষ্যৎ সংকটময়। আমরা যদি দীর্ঘমেয়াদী ভাবি তাহলে বুঝবো এই প্রকল্প শুধু একটা পরিবহন ব্যবস্থা নয়, এটা একটা নগর রূপান্তরের সূচনা। তবুও সমালোচনা থাকবে, এবং আমি মনে করি থাকা উচিত, থাকা ভালো, কিন্তু সেই সমালোচনা যদি তথ্যভিত্তিক না হয় তাহলে তা উন্নয়নকে বাধাগ্রস্ত করে। আজকের বাংলাদেশে একটা বড় চ্যালেঞ্জ হলো আমরা উন্নয়নকে হয় অন্ধভাবে সমর্থন করি, না হয় অন্ধভাবে বিরোধিতা করি। মাঝের জায়গাটি, এই সমর্থন এবং বিরোধিতার যে মাঝের জায়গাটি, যেখানে যুক্তি, তথ্য এবং বাস্তবতা, সেটা অনেক সময় হারিয়ে যায়। ঢাকা মেট্রো রেল সেই মাঝের জায়গাটির একটা পরীক্ষা, এবং আমি বলবো একটা বড় পরীক্ষা। আমরা কি এটিকে একটা জটিল বাস্তবতা হিসেবে দেখব, নাকি একটি সরল বিতর্কে নামিয়ে আনব? শেষ পর্যন্ত এই প্রকল্পের সাফল্য শুধু প্রকৌশলগত বা ইঞ্জিনিয়ারিং এর উপর নির্ভর করবে না, এটা নির্ভর করবে আমাদের সিদ্ধান্ত, আমাদের দৃষ্টিভঙ্গি এবং আমাদের রাজনৈতিক পরিপক্কতার উপর। মাটির নিচে যে শহর তৈরি হচ্ছে সেটা শুধু কংক্রিট আর স্টিলের নয়, এটা আমাদের ভবিষ্যতের প্রতিচ্ছবি। আর সেই ভবিষ্যৎকে আমরা কিভাবে দেখি, সেটাই আসল প্রশ্ন।